আচ্ছা, তো সবার আগে আমরা হচ্ছে যেটা বের করব সেটা হচ্ছে কিভাবে আমরা প্রি স্কেলার ভ্যালু পিএসসি, তারপরে হচ্ছে অটো রিলোড রেজিস্টার এআরআর, তারপরে হচ্ছে সিসিআর, এই তিনটা রেজিস্টারের ভ্যালু আমরা বের করতে পারি গিভেন দ্য সার্কামস্টেন্সেস। সো এটা আসলে কি কারণে লাগে? এটা হচ্ছে আমরা যখন আমাদের কোনো একটা কোনো একটা কোডকে এমনভাবে মডিফাই করতে চাই যে ওটা একটা সার্টিন টাইমার পর্যন্ত রান হবে অ্যান্ড তারপরে রান হবে না। সাপোজ পালস উইথ মডিউলেশন যেটা ছিল, যে ডিউটি সাইকেল থাকে তোমার হচ্ছে 50% ডিউটি, 50% পর্যন্ত অন থাকবে, বাকি 50% হচ্ছে অফ থাকবে। সো এই টাইপের জিনিস যদি অ্যারাইজ করে তখন হইতেছে আমাদের একটা টাইমের ব্যাপার আসতেছে। সো ওইরকম টাইমের ব্যাপার যখন আসতেছে তখন হইতেছে আমরা অল্টারনেট ফাংশন ইউজ করি। অল্টারনেট ফাংশনের কি ইউজ করি? টাইমার। টাইমার টু চ্যানেল ওয়ান, পিএ5 হলে টাইমার টু চ্যানেল ওয়ান, অন্যগুলো হলে অন্যটা, বাট আপাতত ধরলাম পিএ5। পিএ5 এর জন্য টাইমার টু চ্যানেল ওয়ান। অ্যান্ড ওখানে আমার কি করতে হয়? প্রি স্কেলার ভ্যালু, এআরআর, সিসিআর এমনভাবে সেট করতে হয় যাতে সিস্টেমের যে ফ্রিকোয়েন্সি 4 মেগাহার্স ওটাকে এমনভাবে টাইম ওয়াইজ ভাগ করা যায় যাতে হইতেছে আমি এইখানে ধরো আমার এটার পিরিয়ড ছিল হইতেছে ধরো 10 মিলি সেকেন্ড, তাহলে আমার 5 মিলি সেকেন্ডে হচ্ছে হাফ সাইকেল কমপ্লিট হয়, তাহলে যাতে আমার ওই 10 মিলি সেকেন্ডে ফুল সাইকেল অ্যান্ড 5 মিলি সেকেন্ডে হাফ সাইকেল কমপ্লিট হয়। তো তার জন্য হইতেছে আমার এই পার্টটা মানে মিলাইতে হবে। সো এখন দেখো ডিফল্ট সিস্টেম ফ্রিকোয়েন্সি সাধারণত 4 মেগাহার্স, ডিফল্টে সিস্টেম ফ্রিকোয়েন্সি থাকে 4 মেগাহার্স। তো এখন পিএসসি ক্যালকুলেট করার জন্য আমাদের যে ফর্মুলাটা, পিএসসি, এফ টাইমার, এআরআর, সিসিআর, এগুলো হচ্ছে ফর্মুলা বের করতে হবে। সো পিএসসি ক্যালকুলেট করার ফর্মুলাটা হচ্ছে এফ প্রাইম ইজ ইকুয়াল টু এফ সিস মাইনাস, মানে এফ সিস ক্লক ডিভাইডেড বাই পিএসসি প্লাস ওয়ান, অর্থাৎ এফ প্রাইম সমান হচ্ছে সিস্টেমের ফ্রিকোয়েন্সি ডিভাইডেড বাই পিএসসি প্লাস ওয়ান। এটা এখন এই এফ প্রাইমকে আমি নিজের সুবিধা মতো ধরতে পারবো। এফ প্রাইমকে নিজের সুবিধা মতো ধরা মানে হচ্ছে আমি আসলে পিএসসিকে নিজের সুবিধা মতো ধরতে পারবো। বাট মানে যদিও বলা হয় যে পিএসসিকে নিজের সুবিধা মতো ধরা যায়, বাট আমরা আসলে এফ প্রাইমকে নিজের সুবিধা মতো ধরবো, তাহলে অঙ্ক করা ইজিয়ার হয়, মানে ফার ফার ইজিয়ার। সো এটা আমি পরে আসতেছি। দেন হচ্ছে আমি যদি এফ টাইমার, অর্থাৎ আমি যেই টাইম সেট করতে চাইতেছি, ফ্রিকোয়েন্সি যেই টাইমের ভিতরে আমি কাজ করতে চাইতেছি সেটার ফ্রিকোয়েন্সিটা যদি আমি সেট করতে চাই, তাহলে সেটা হবে এফ সিস ক্লক ডিভাইডেড বাই পিএসসি প্লাস ওয়ান ডিভাইডেড বাই এআরআর প্লাস ওয়ান, অর্থাৎ এফ টাইমার সেটা হবে হচ্ছে সিস্টেমের ফ্রিকোয়েন্সি ডিভাইডেড বাই পিএসসি প্লাস ওয়ান ইন্টু হচ্ছে এআরআর প্লাস ওয়ান, এই দুইটার দেন হচ্ছে ডিউটি সাইকেল। ডিউটি সাইকেল হচ্ছে সিসিআর ডিভাইডেড বাই এআরআর প্লাস ওয়ান ইন্টু হচ্ছে 100%। সো এটার আমরা একটা এক্সাম্পল দেখি তাহলে ক্লিয়ার হবে। সাপোজ আমাকে বলতেছে যে জেনারেট 1 কিলোহার্স পিডাব্লিউএম সিগন্যাল উইথ 25% ডিউটি সাইকেল, অর্থাৎ আমার কি হবে 25% টাইম এটা অন থাকবে, বাকি টাইম এটা অফ থাকবে, আবার 25% টাইম এটা অন থাকবে, বাকি টাইম এটা অফ থাকবে। সো এইভাবে একটা পালস উইথ মডুলেশন সিগন্যাল জেনারেট করতে বলা হয়েছে। অ্যান্ড আমি যদি বলি যে এটার হচ্ছে পিরিয়ড হচ্ছে 1 সেকেন্ড, তাহলে এটা এই যে হাফ সাইকেল হবে, মানে কখন এটা, মানে কতটুকু সময় ধরে এটা অ্যাক্টিভ থাকবে, 0.25 সেকেন্ড ধরে এটা হচ্ছে অ্যাক্টিভ থাকবে। সো এই জিনিসটা এখন আমাকে ডিজাইন করতে হবে, তার জন্য আমাকে বিভিন্ন জিনিস সাজাইতে হবে। সো এখন দেখো আমাকে দেওয়া আছে জেনারেট করতে হবে 1 কিলোহার্জের ফ্রিকোয়েন্সি, তাহলে আমি এফ টাইমার কত পাবো? এফ টাইমার পাবো 1 × 10 কিউব হার্স। সিস্টেম ফ্রিকোয়েন্সি অলওয়েজ 4 মেগাহার্স, এটা মুখস্থ। এখন পিএসসি নিজের ইচ্ছা মতো চুজ করা যায়, বেসিক্যালি আসলে এফ প্রাইম নিজের ইচ্ছা মতো চুজ করা যায়। সো আমি হিসাবের সুবিধার জন্য এফ প্রাইমটা আমি নিজের ইচ্ছা মতো ধরে নিব। তো সাধারণত এফ প্রাইম একটু বড় কিছু ধরতে হয়, এফ প্রাইম একটু বড় কিছু লিখে নিতে হয়। সো আসলে এটা হবে 100 × 10 কিউব কিলোহার্স, ভুলে আমি 100 লিখছি। সো এফ প্রাইম একটু বড় ভ্যালু ধরে নিতে হয়, ঠিক আছে। আচ্ছা সরি, না ঠিকই তো ছিল, 100 কিলোহার্সই তো, 100 × 10 কিউব হার্স বা 100 কিলোহার্স, ঠিক আছে। সো সাধারণত এফ প্রাইম একটু বড় ভ্যালু ধরতে হয়, ঠিক আছে, বা যাতে এটার কাছাকাছি হয়, বাট নট আবার সো মাচ কাছাকাছি যে অনেক বেশি বড়, বাট কাছাকাছি, ওইটার কাছাকাছি। সো দেখো 100 কিলোহার্স ধরছি, একটা সুইট স্পট ধরে নেওয়া যায়। সো 100 কিলোহার্সে কী হচ্ছে দেখো, এখন এফ প্রাইম ইজ ইকুয়াল টু হচ্ছে এফ সিক্স ডিভাইডেড বাই পিএসসি প্লাস ওয়ান, তাহলে এফ প্রাইম বসাও 4 × 10⁶ ডিভাইডেড বাই পিএসসি প্লাস ওয়ান, তাহলে পিএসসির ভ্যালু আসে 39। এটা হলো আমার প্রি স্কেলার ভ্যালু। এখন প্রি স্কেলার ভ্যালু থেকে আমি এআরআর এর ভ্যালু, অটো রিলোড রেজিস্টারের ভ্যালু বের করতে পারবো। তাহলে এফ টাইমার, আমার এফ টাইমার কত হওয়া উচিত? 1 কিলোহার্স, তাহলে 1 × 10 কিউব এটা। আর দেন হচ্ছে এফ সিস্টেম, সিস্টেম হচ্ছে 4 × 10⁶ ডিভাইডেড বাই পিএসসি প্লাস ওয়ান, এই যে 39 পেয়েছিলাম, 39 প্লাস ওয়ান, দেন -1 করলে এআরআর এর ভ্যালু পাচ্ছি 99। দেন আমার এআরআর এর ভ্যালু 99 পাওয়ার মানে কি, আমার কাউন্টিং হবে 99 পর্যন্ত, অর্থাৎ একটা সিগন্যাল এইভাবে 99 পর্যন্ত উঠবে, ঠিক আছে। 0 থেকে ও হচ্ছে 99 পর্যন্ত এইভাবে উঠবে। তো এই উঠার মাঝে আমার আসলে 100টা কাউন্ট আছে, রাইট। এই 100টা কাউন্টের মাঝে এখন আমি যদি একটা থ্রেশোল্ড সেট করি যে এত থ্রেশোল্ডের উপরে থাকলে
তুমি হচ্ছে ধরবা যে এটা হচ্ছে অন, এত থ্রেশহোল্ডের নিচে থাকলে তুমি ধরবা অফ, অর উল্টাটা এরকম যেটাই করি। সো এই থ্রেশহোল্ডের উপরে গেলে তুমি অন ধরবা, আর এই থ্রেশহোল্ডের নিচে গেলে তুমি অফ ধরবা। এটা যদি বলি তাহলে দেখো এখান থেকে একটা খুব সুন্দর পিডাব্লিউএম সিগন্যাল জেনারেট করা যায়। সাপোজ এই যে এটা হচ্ছে আমার এটা। সো এখন দেখো সিসিআর বের করি যদি আমি আগে, সবার আগে সিসিআর এর ভ্যালুটা হচ্ছে ডিউটি সাইকেল ইজ ইকুয়াল টু সিসিআর ডিভাইডেড বাই এআরআর প্লাস 1 ইন্টু 100%। তাহলে সিসিআর এখান থেকে বের হয় কত, 25। তার মানে আমার কাউন্টিং যাবে 0 থেকে 99 পর্যন্ত, এর ভিতরে 25 একটা থ্রেশহোল্ড। এই যে 25, এটা হচ্ছে আমার একটা থ্রেশহোল্ড। এই 25 থ্রেশহোল্ডে আমি কি করব, 25 থ্রেশহোল্ডের ভিতরে যতক্ষণ আমার সিগন্যাল আসে ততক্ষণ পর্যন্ত আমার সিগন্যাল অফ থাকবে, আমি এটা ধরে নিলাম। আর বাকি টাইমে আমার সিগন্যাল হচ্ছে অন থাকতেছে। তাহলে দেখো তো এই যে এই টাইমটার জন্য হচ্ছে আমার সিগন্যালটা থাকতেছে অন, এইটুকু টাইম। বাকি টাইম আমার সিগন্যাল থাকতেছে অফ। দেন আবার নিচে গেছে, তাহলে এই টাইমের জন্য আমার সিগন্যালটা থাকতেছে অন, বাকি সময় অফ। তাহলে দেখো 25% ডিউটি সাইকেল কিন্তু সেট হয়ে গেছে। সো এইভাবে হইতেছে তোমার সিসিআর এর মাধ্যমে একটা পিডাব্লিউএম সিগন্যাল জেনারেট করা যায়, অ্যান্ড দেন পিডাব্লিউএম দিয়ে হচ্ছে আমার লাইট অন অফ অন অফ অন অফ করা যায়। আর এটা মাস্ট বি অ্যান ইন্টিজার, এটা ইন্টিজার হইতেই হবে, সিসিআর এর ভ্যালু ইন্টিজার হইতে হয়। দেন এক্সাম্পল 2, তোমাকে একটা পিডাব্লিউএম দেওয়া আছে। সো পিডাব্লিউএম এর দেখো পিরিয়ড দেওয়া আছে 20 মিলি সেকেন্ড, অ্যান্ড বলা আছে এটা ডিউটি সাইকেল হতে হবে 75%। তাহলে পিরিয়ড জানি আমি 20 মিলি সেকেন্ড, এখন আমাকে বলতেছে পিএসসি এআরআর সিআরআর বের করতে বলেছে। এফ সিস্টেম হচ্ছে 4 মেগাহার্টজ। তাহলে সলিউশন কি, দেখো আমার সবার আগে এফ টাইমার বের করতে হবে। তাহলে দেখো আমার পিরিয়ড দেওয়া আছে, আমার এফ টাইমার তাহলে কত হবে 1 ওভার পিরিয়ড, তাহলে 1 ওভার 20 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3, দ্যাট ইজ 50 হার্টজ। তার মানে আমার আসলে সিগন্যাল জেনারেট করতে হবে 50 হার্টজের পিডাব্লিউএম সিগন্যাল। সো আচ্ছা 50 হার্টজের পিডাব্লিউএম সিগন্যাল জেনারেট করতে হবে। তাহলে আমি আবার কি করব, এফ প্রাইম সমান হচ্ছে এফ সিক্স ডিভাইডেড বাই পিএসসি প্লাস 1। সো এফ প্রাইমের একটা সুবিধাজনক ভ্যালু ধরে নিই, সেটা ধরলাম আবারও 100 কিলো হার্টজ। সো 100 কিলো হার্টজ ধরলে আবারও পিএসসি আসতেছে 39, সমস্যা নাই। দেন এফ টাইমার, এফ টাইমার আমার কত হয়েছে 50 হার্টজ, আমার 50 হার্টজের টাইমার লাগবে। সো 50 হার্টজ ইজ ইকুয়াল টু এফ সিক্স ডিভাইডেড বাই পিএসসি প্লাস 1 ইন্টু এআরআর প্লাস 1। তাহলে এখান থেকে আমি খুব সহজেই এআরআর বের করতে পারি। এআরআর আসছে আমার 1999। এখন 1999 যদি হয়, এখন আমার 75% ডিউটি সাইকেল জেনারেট করতে হবে। 75% ডিউটি সাইকেলের জন্য সিসিআর এর ভ্যালু হয় 1500। তার মানে আমার কাউন্টিং যাবে কত পর্যন্ত, এই কাউন্টিংটা কাউন্ট অটো রিলোড রেজিস্টার কাউন্টিং করবে হচ্ছে 0 থেকে 1500 পর্যন্ত, বাট এর মাঝে হচ্ছে তোমার সরি 0 থেকে 1999 পর্যন্ত, 0 থেকে 1999 পর্যন্ত এরকম। এর মাঝে 1500 হচ্ছে একটা থ্রেশহোল্ড, এই 1500টা হচ্ছে একটা থ্রেশহোল্ড। সো 1500 থ্রেশহোল্ডের নিচে যা আছে তখন হচ্ছে আমার সিগন্যালটা অ্যাক্টিভেট থাকবে, বাকি টাইম হচ্ছে আমার সিগন্যাল অ্যাক্টিভেট থাকবে না, এটা হচ্ছে ধরে নেওয়া হয়েছে। সো এখন তাহলে আমার কি হবে, যে এই বরাবর আমার সিগন্যাল অফ থাকবে, এর আগ পর্যন্ত আমার সিগন্যাল অ্যাক্টিভেটেড, অ্যান্ড এই বরাবর সিগন্যাল অফ, দেন আবার সিগন্যাল অ্যাক্টিভেটেড, দেন আবার অফ, দেন আবার সিগন্যাল অ্যাক্টিভেটেড, এরকম। সো এইভাবে হইতেছে আমি 75% ডিউটি সাইকেলের একটা হচ্ছে সিগন্যাল পাওয়া যাবো। সো এই হচ্ছে আমার এআরআর প্রিস্কেলার ভ্যালু এগুলো বের করার প্রসেস। সো এখন এইটা থেকে আমরা আবার মিউজিক থিওরির দিকেও যেতে পারি, যেমন দেখো স্পিকার। আচ্ছা, তো সবার আগে দেখি স্পিকার কীভাবে কানেক্ট করতে হবে। স্পিকার মাস্ট বি কানেক্টেড উইথ আর সিরিজ রেজিস্টার, এটা মনে রাখতে হবে যে স্পিকার লাগানোর সময় অবশ্যই সিরিজ রেজিস্টার ইউজ করতে হবে, সেটা হইতে হবে অ্যাটলিস্ট 330 ওহমের রেজিস্টার। বাট এখানে আমাদের ল্যাবশিটে 500 ওহমের ইউজ করা হয়েছে, বাট মিনিমাম 330 ওহমের রেজিস্টার ইউজ করতেই হবে। তো এখন একটু মিউজিক থিওরি বুঝি। তো মিউজিক থিওরি কী ছিল, টানাতারে আর কম্পন, যেটা ছোটোবেলা আমরা পড়ছিলাম, টানাতারে আর কম্পন কী ছিল, 1 ওভার টুয়াইসেল রুট ওভার টি বাই মিউ। সো মিউ কি ছিল, একক দৈর্ঘ্যের ভর, তারের একক দৈর্ঘ্যের ভর। আর এল কি ছিল, এল হচ্ছে তারের দৈর্ঘ্য, আর টি ছিল তারের উপর টান বা টেনশন। এখন আমি যদি এই টেনশন আর লেন্থ চেঞ্জ করি, তাহলে কিন্তু আমার ফ্রিকোয়েন্সি চেঞ্জ হয়ে যাবে। সাধারণত আমরা যখন গিটার বাজাই, গিটারের তারের লেন্থ চেঞ্জ করার কোনো উপায় থাকে না। সো আমার চেঞ্জ করার উপায় থাকে শুধুমাত্র টেনশন। সো এই কারণেই গিটারে দেখবে মানুষ মানে হচ্ছে গিটারের সামনে যেই ফ্রেটগুলো থাকে, এই ফ্রেটগুলার এক এক জায়গায় সে প্রেস করে, এক একটা জায়গায় সে প্রেস করলে হচ্ছে ওই তারের টেনশন চেঞ্জ হয়ে যায়, অ্যান্ড সেই অনুযায়ী ফ্রিকোয়েন্সি চেঞ্জ হয়। সো দুনিয়ার সব মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস এই সিস্টেমে কাজ করে। এখন অক্টেভ কি ছিল, অক্টেভ ছিল হচ্ছে একটা যদি ফ্রিকোয়েন্সি থাকে তার ডাবল করলে যেই ফ্রিকোয়েন্সিটা পাবো সেটাকে বলে অক্টেভ। সো মিউজিক থিওরিতে এ টু একটা নোট, এ টু নোটের ফ্রিকোয়েন্সি ধরা হইতেছে 110 হার্টজ। সো এর উপরের এর অক্টেভকে বলা হবে, এটার পরের অক্টেভ মানে এটার অক্টেভের অক্টেভ যদি বলি সেটা হবে A3। অক্টেভ হলে আসলে নাম্বারিং এক বেড়ে যায়, সো সেটা হবে A3। তাহলে A3 ফ্রিকোয়েন্সি কত হবে, এটার ডাবল অর্থাৎ 220 হার্টজ। দেন আমি যদি বলি আবার A3 এর অক্টেভ, A3 এর অক্টেভ হচ্ছে হ্যাঁ A3 এর অক্টেভ হচ্ছে A4, এটা আসলে হবে A4 ইজ ইকুয়াল টু 1 সরি
1 অক্টেভ অ্যাবাভ A3, তাহলে 220 ইন্টু 3 সমান হবে 440 হার্জ। এটা অ্যাকচুয়ালি ভুল করছিলাম, তাহলে এটা হবে A4, ঠিক আছে? এটা একটু ভুল হয়েছিল, ইয়াতে ভুল হয়েছে, এটা ফিক্স করে নিও। সো এটা হচ্ছে A4 1 অক্টেভ অ্যাবাভ A2। দেন বিটুইন এনি অক্টেভ, যদি দুইটা অক্টেভ নেই, মনে করো আমি A1 আর A2 এদের মাঝে আছি, ঠিক আছে? সাপোজ A2 আর A3 এদের মাঝে আছি, এদের মাঝে আমি 12টা নোট স্পেসিফাই করতে পারবো যারা লগারিদমিক্যালি স্পেসড, ঠিক আছে? অর্থাৎ প্রতি অক্টেভের মাঝে 12টা নোট আছে, যেই 12টা নোট হচ্ছে লগারিদমিক্যালি স্পেসড। অ্যান্ড এই নোটগুলা কি কি? নোটগুলা শুরু হয় এভাবে, 12টা নোট হচ্ছে সি, সি শার্প, ডি, ডি শার্প, ই, এফ, দেন এফ শার্প, দেন জি, জি শার্প, এ, এ শার্প, বি। সবগুলা সেম। দেখো সি থেকে শুরু হয়, দেন হচ্ছে সি ডি ই এফ জি, দেন আবার এবি, সি ডি ই এফ জি এবি, সি ডি ই এফ জি এবি। বাট সি পরে সি শার্প, ডি এর পরে ডি শার্প, বাট ই এর পরে কিন্তু ই শার্প নাই, এফ। দেন এফ এর পরে আবার প্যাটার্নটা রিপিট করে, এফ এর পর এফ শার্প, জি এর পর জি শার্প, এ এর পর এ শার্প, বি। আর যে কোনোটার শার্প আর তার পরেরটার ফ্ল্যাট আসলে সেম ফ্রিকোয়েন্সি ডিনোট করে, যেমন সি শার্প আর ডি ফ্ল্যাট এরা হচ্ছে সেম ফ্রিকোয়েন্সি ডিনোট করে। সো এখন আমরা এখান থেকে যদি আমাদের যে কোনো একটা নোটের ফ্রিকোয়েন্সি দেওয়া থাকে, সাপোজ সি শার্পের ফ্রিকোয়েন্সি দেওয়া আছে, এখান থেকে আমরা যে কোনো একটা পরবর্তী ফ্রিকোয়েন্সি যদি আমরা বের করতে চাই, সেটার ফর্মুলা হচ্ছে ফ্রিকোয়েন্সি ইজ ইকুয়াল টু এফ নোট ইন্টু 2n/12। আচ্ছা, দেন হচ্ছে আমি যদি এখন একটা এক্সাম্পলের দিকে তাকাই, যেমন ধরো আমার ডি এর ফ্রিকোয়েন্সি দেওয়া আছে, আমি এফ এর ফ্রিকোয়েন্সি বের করতে চাচ্ছি, তাহলে ডি থেকে এফ এর দূরত্ব কয় নোট সেটা সবার আগে জানা লাগবে। সো দেখো আমার ডি ফ্রিকোয়েন্সিটা যেখানে আছে তার থেকে এফ এর দূরত্ব হচ্ছে 1 নোট, 2 নোট, 3 নোট, 3 নোট দূরে আছে। ডি ডি থেকে ডি শার্প ই এফ 3 নোট দূরে আছে, তাহলে ডি অ্যান্ড এফ আর স্পেসড বাই 3 নোটস। দেওয়া আছে এফ ডি হচ্ছে 146.84 হার্স, তাহলে এফ এফ অর্থাৎ এফ এর ফ্রিকোয়েন্সি কত হবে? এফ ডি ইন্টু 2 টু দি পাওয়ার অফ 3/12, অর্থাৎ এন হচ্ছে আসলে কত স্পেস দূরে আছে। দেন 146.84 2 টু দি পাওয়ার 3/12, এটা করলে 174.62 হার্স। নাও এখন আমরা এই যেই ফ্রিকোয়েন্সিটা পাইলাম, এই ফ্রিকোয়েন্সিটার জন্য আমরা আমাদের ইয়েতে STM32-তে ARR, PSC, CCR এগুলা ক্যালকুলেট করে ফেলতে পারি। অ্যাকচুয়ালি CCR ক্যালকুলেট করা লাগে না, এখানে ARR পর্যন্ত ক্যালকুলেট করলেই হয়। সো এই যে ক্যালকুলেট দ্য ARR ফর নোট ডি 147 হার্স। সো ডি এর ফ্রিকোয়েন্সি ছিল 147 হার্সের মতো। সো এটার জন্য আমরা যদি ARR ক্যালকুলেট করি, তাহলে সবার আগে একটা এফ প্রাইম নিজের ইচ্ছা মতো ধরে নিলাম, আবার 100 কিলো হার্স, তাহলে PSC আসবে 39। দেন এফ টাইমার বসায় হচ্ছে ARR বের করতেছি। সো ARR আসছে 679। তাহলে আমার যেই টাইমারটা, সেই টাইমারের ARR সেট করতে হবে 679। অ্যান্ড সেটা কীভাবে? তার মানে প্রতিবার আমরা এই ARR এর ভ্যালু কীভাবে সেট করবো? এফ সিস্টেম ফ্রিকোয়েন্সি ডিভাইডেড বাই PSC প্লাস 1 ইন্টু নোট মাইনাস 1, অর্থাৎ নোটের ফ্রিকোয়েন্সিটা মাইনাস করতে হবে। সো বেসিক্যালি এটা হচ্ছে এরকম যে আমার ARR এর ভ্যালু হচ্ছে এফ সিস্টেম, এটাই যে এই সূত্র থেকে আসতেছে, এই যে সবার আগে ARR এর যে সূত্রটা করছিলাম, এই যে এই সূত্রটা থেকে আসতেছে যে ARR ইজ ইকুয়াল টু এফ সিস্টেম ডিভাইডেড বাই PSC প্লাস 1 ইন্টু এফ টাইমার মাইনাস 1। সো এখান থেকেই যদি আমরা দেখি ওই সেম সূত্রটা ইউজ করছি, জাস্ট হচ্ছে এফ টাইমারের জায়গায় এখন নোট লিখবো। সো এফ সিস্টেম ডিভাইডেড বাই PSC প্লাস 1 ইন্টু হচ্ছে তোমার এফ টাইমার ছিল, তো এখন হবে ওই জায়গায় এফ নোট, অর্থাৎ নোটের ফ্রিকোয়েন্সি মাইনাস 1। তাহলে হচ্ছে আমি ARR পেয়ে গেছি। তাহলে আমি কোনো একটা মিউজিক্যাল নোট বাজানোর জন্য কি পরিমাণে ফ্রিকোয়েন্সি লাগবে সেটা আমি ARR এর মাধ্যমে সেট করে ফেলতে পারি। সো এই ছিল হচ্ছে আমার ARR এর মানে ARR PSC এগুলা বের করার থিওরি। দেন আমরা যদি ইন্টারাপ্টের থিওরির দিকে তাকাই, ইন্টারাপ্ট হচ্ছে কিভাবে কাজ করে। ইন্টারাপ্ট হচ্ছে বেসিক্যালি আমার সিপিইউ ধরো একটা কাজ করতেছে, আমার সিপিইউ একটা প্রসেসের উপর ব্যস্ত, সাপোজ তুমি গান শুনতেছো, বাট ইন দ্য মিন টাইম কেউ হইতেছে তোমাকে হচ্ছে সাপোজ হচ্ছে তোমাকে একটা ইমেইল পাঠাইছে। সো তুমি এখন জরুরি ভিত্তিতে সেই ইমেইলটা দেখতে চাও, ইমেইলটা খুব আর্জেন্ট, তাহলে কি করবা? সিপিইউকে বলবা যে এটা পজ দিয়ে আমি এটা দেখি। সো এই যে মাঝখানে একটা ইন্টারাপ্ট করে আরেকটা কাজ করলা, এই কাজটাই কম্পিউটারের ভিতরে অটোমেটিক্যালি হয় বিভিন্ন প্রসেসের জন্য। যখন তোমার হচ্ছে একটা প্রসেস সিপিইউ এর অ্যাক্সেস চায়, তখন সিপিইউ চেক করে যে ওর প্রায়োরিটি হাই কিনা। যদি ওর প্রায়োরিটি হাই হয় তাহলে সিপিইউ ওর জন্য নিজেকে অ্যালোকেট করে দেয়, তখন হইতেছে ওই প্রসেসটা কাজ করে। দেন ওই প্রসেসটার এক্সিকিউশন শেষ হলে সেটার আউটপুট থ্রো করে সিপিইউ আবার আগের প্রসেসে ব্যাক করে।
এইভাবে হইতেছে সিপিইউ যে ইন্টারাপ্ট করে, একটা প্রসেসকে ইন্টারাপ্ট করে আরেকটা প্রসেসকে পাস করতে দেয়, ঠিক আছে। সো যেটা ইমিডিয়েটলি অ্যাটেনশন লাগবে সেটাকে প্রসেস করবে। সো ইন্টারাপ্টগুলো এরকম টু টাইপস হয়। একটা হচ্ছে এক্সটার্নাল ইন্টারাপ্টস, যেটা জেনারেটেড বাই ডিভাইসেস, যেমন পুশ বাটন প্রেস করে আমরা ইন্টারাপ্ট করতে পারি অথবা কিপ্যাডের মাধ্যমে ইন্টারাপ্ট করতে পারি। দেন হচ্ছে ইন্টারনাল ইন্টারাপ্ট, এটা টাইমারের মাধ্যমে হয়। আমরা এই এক্সপেরিমেন্ট থ্রিতে শুধুমাত্র এক্সটার্নাল ইন্টারাপ্ট জানবো। এখন এক্সটার্নাল ইন্টারাপ্ট যখন যখন কোনো একটা ইন্টারাপ্ট অ্যাক্টিভেট হয়, যখন কোনো আমি একটা ইন্টারাপ্ট অ্যাক্টিভেট করবো, সাপোজ কোনো একটা কারণে আমার একটা প্রসেস থামাই দিতে হচ্ছে। সো আমি একটা প্রোগ্রামের ভিতরে দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ করে এখানে একটা ইন্টারাপ্ট পাইছি, তাহলে কি করব, ওই প্রোগ্রাম থেকে বের হয়ে আসবো, ইন্টারাপ্ট সার্ভিস রুটিনে যাব। ইন্টারাপ্ট সার্ভিস রুটিনের ভিতরে লেখা আছে যে এই ইন্টারাপ্টের জন্য কী করতে হবে। সো সেই কাজগুলো আমি প্রসেসগুলো ফলো করব। দেন ওই ইন্টারাপ্ট সার্ভিস রুটিন শেষ হলে আবার আমি মেইন কোডে ব্যাক করব, মেইন কোড থেকে এক্সিকিউট করব। সো ওই জিনিসটা এখানে বলতেছে যে when interrupt is activated, CPU branches to a program called interrupt service routine ISR. After completing interrupt service routine goes back to main code. অর্থাৎ আমি একটা মেইন কোড রান করতেছিলাম, এই মেইন কোড যখন ইন্টারাপ্ট পাইছে আইএসআর এ চলে যাব, দেন আইএসআর শেষ হলে আবার মেইন কোডে ব্যাক আসবো। এই এখন এক্সটার্নাল ইন্টারাপ্ট। এক্সটার্নাল ইন্টারাপ্ট সোর্স STM32-তে আমরা যে বোর্ডটা ইউজ করছি, ওই STM32 বোর্ডে এক্সটার্নাল ইন্টারাপ্ট আছে 23টা, টোটাল 23টা সোর্স আছে যেখান থেকে এক্সটার্নাল ইন্টারাপ্ট জেনারেট হতে পারে। সো 23টা সোর্স থেকে, 23টা সোর্স নট 23টা পিন, 23টা সোর্স আছে যেখান থেকে আমরা এক্সটার্নাল ইন্টারাপ্ট জেনারেট করতে পারি। এই 23টা সোর্সকে আবার দুইটা ভাগে ভাগ করা হয়েছে, প্রথম ভাগটা হইতেছে পিনের জন্য, এক্সটার্নাল পিনের জন্য। প্রথম সেকশনটা হচ্ছে এক্সটার্নাল পিনের জন্য, সেটা হচ্ছে P0 থেকে P15 যতগুলা পিন আছে, পোর্ট A B C D E F পর্যন্ত যতগুলা পোর্ট আছে সবগুলার 0 থেকে 15 পর্যন্ত প্রত্যেকটার এক্সটার্নাল পিন একটা করে ইন্টারাপ্ট জেনারেট করতে পারে, এক্সটার্নাল ইন্টারাপ্ট জেনারেট করতে পারে। আর আদার সেকশন হচ্ছে আরটিসি অথবা ইথারনেটের মাধ্যমে ইন্টারাপ্ট করতে পারে। আরটিসি হচ্ছে রিয়েল টাইম কানেক্টর, সাপোজ কোনো একটা কানেক্টর দিয়ে তুমি হচ্ছে একটা ডিভাইস কানেক্ট করছো, ওই ডিভাইসটা ওই মুহূর্তে অ্যাক্সেস চাচ্ছে, তাহলে ও একটা ইন্টারাপ্ট জেনারেট করতে পারবে। আবার ইথারনেট ইন্টারাপ্ট হচ্ছে তুমি ইন্টারনেটের মাধ্যমে ইন্টারাপ্ট জেনারেট করতেছো, যেমন হচ্ছে এই যে অ্যানিডেস্কে কী করো, অ্যানিডেস্ক দিয়ে একটা দূরের কম্পিউটার অন করতে পারো, সো এটা হচ্ছে একটা ইন্টারাপ্ট ধরনের কাজ করে। সো এটা দেন এটা কন্ট্রোলড বাই এক্সটার্নাল ইন্টারাপ্ট কনফিগারেশন রেজিস্টার। এই এক্সটার্নাল ইন্টারাপ্টগুলো কন্ট্রোলড হয় এক্সটার্নাল ইন্টারাপ্ট কন্ট্রোল রেজিস্টারের মাধ্যমে, যেটার নাম হচ্ছে সিসকনফিগ এক্সটার্নাল ইন্টারাপ্ট কন্ট্রোল রেজিস্টার, অর্থাৎ CFG এক্সটার্নাল ইন্টারাপ্ট CR। ইন্টারাপ্ট ইজ জেনারেটেড অ্যাট রাইজিং অর ফলিং এজ অফ ভোল্টেজ সিগন্যাল। সো আমার যে ভোল্টেজ সিগন্যালটা যাচ্ছে সেটা ইদার রাইজিং অর ফলিং এজে থাকবে, ইদার আমাকে রাইজিং এজে ইন্টারাপ্ট নিতে হবে অর ফলিং এজে ইন্টারাপ্ট নিতে হবে। কখনোই এই মাঝখানের সেকশনে আমি ইন্টারাপ্ট নিতে পারবো না, মাঝখানের সেকশনটা রিজার্ভ ফর প্রসেস, মাঝে ইন্টারাপ্ট নিতে হবে, ঠিক আছে। তো 16টা এক্সটার্নাল ইন্টারাপ্ট জেনারেট করা যায় 0 থেকে 15 পর্যন্ত যে পিনগুলো আছে সেগুলোর মাধ্যমে। আমার টোটাল পিন আছে 16টা পিন থেকে অবশ্যই 16টা এক্সটার্নাল ইন্টারাপ্ট জেনারেট করা যায়। অল পিনস অফ সেম নাম্বারস হ্যাভ সেম ইন্টারাপ্ট নাম্বার মাল্টিপ্লেক্স টু ওয়ান লাইন। ধরো আমি যদি বলি PA0, দেন যদি বলি PB0, দেন যদি বলি PC0, এরা সবাই আসলে একই ইন্টারাপ্ট জেনারেট করতে পারে, সেটা হচ্ছে এক্সটার্নাল ইন্টারাপ্ট 0। অ্যান্ড এগুলা সবগুলা মাল্টিপ্লেক্স টু ওয়ান লাইন, অর্থাৎ তোমার এই PA0 থেকে একটা লাইন আসছে, PB0 থেকে একটা লাইন আসছে, PC0 থেকে একটা লাইন আসছে, দেন মাল্টিপ্লেক্সড হয়ে একটা আউটপুট আছে এক্সটার্নাল ইন্টারাপ্ট 0-তে। জিনিসটা হচ্ছে এরকম বেসিক্যালি। দেখো আমার PA PB0 PC0 এরকম PF পর্যন্ত 0 পর্যন্ত আছে। সো আমি জাস্ট তিনটা দিয়ে দেখাই, এখান থেকে একটা তার আসছে, এখান থেকে একটা তার আসছে, এখান থেকে একটা তার আসছে, এটা ইন্টারাপ্ট হ্যান্ডলারে ঢুকছে। ইন্টারাপ্ট হ্যান্ডলার থেকে শুধুমাত্র একটা এক্সটার্নাল ইন্টারাপ্ট 0 এটাই এরা জেনারেট করতে পারবে। সো এগুলা হচ্ছে মাল্টিপ্লেক্স টু ওয়ান লাইন। তাহলে এখন দেখো, যেহেতু এই সবগুলা থেকে মাত্র একটা আউটপুট পাইতে পারি, তাহলে সাইমুলটেনিয়াসলি PA0 PB0 PC0 এরা কখনোই একসাথে আলাদা আলাদা ইন্টারাপ্ট জেনারেট করতে পারবে না। একটা যখন ইন্টারাপ্ট জেনারেট করবে আরেকটা কখনোই ইন্টারাপ্ট জেনারেট করতে পারবে না। সো এটাই বলতেছে যে মাল্টিপল পিনস অফ সেম নাম্বার ক্যান নট জেনারেট এক্সটার্নাল ইন্টারাপ্ট, অর্থাৎ PS3 PB3 PC3 এরা একসাথে ইন্টারাপ্ট জেনারেট করতে পারবে না। এরা একটা শেষ হইলে আরেকটা ইন্টারাপ্ট জেনারেট করতে পারবে, ঠিক আছে। অর্থাৎ একটা ইন্টারাপ্ট কাজ করছে, ওটার প্রসেস শেষ হয়েছে, দেন আরেকটা ইন্টারাপ্ট আসলে সে নিতে পারবে, বাট সাইমুলটেনিয়াসলি তিনটা ইন্টারাপ্ট একসাথে এখানে প্রবেশ করতে পারবে না, কারণ আউটপুটের লাইন আমার মাত্র একটা। So PA0 PB0 PC0 cannot generate interrupt at the same time, but PA0 আর PA5 can, কারণ একটা হচ্ছে এক্সটার্নাল ইন্টারাপ্ট 0 এর মাধ্যমে হ্যান্ডেলড, আরেকটা হচ্ছে এক্সটার্নাল ইন্টারাপ্ট 5 থেকে 9 এর মাধ্যমে হ্যান্ডেল। অ্যান্ড 5 থেকে 9 কেন বললাম, সামনে আসতেছি। তো ইন্টারাপ্ট ভেক্টর টেবিল হচ্ছে আইএসআর কে ফেচ করে।
এটা মনে রাখতে হবে এমসিকিউ এর জন্য, যে ইন্টারাপ্ট ভেক্টর টেবিল আইএসআর কে ফেচ করে। তো এখন আমার 7টা ইন্টারাপ্ট হ্যান্ডলার আছে, টোটাল ইন্টারাপ্ট হ্যান্ডলার আছে 7টা। একটু আগে যে বললাম এরকম ব্লক, এই ব্লক আছে 7টা এক্সটার্নাল ইন্টারাপ্ট হ্যান্ডলার আছে। প্রথমটা হচ্ছে এক্সটার্নাল ইন্টারাপ্ট 0, এটা হচ্ছে পিন 0 গুলাকে হ্যান্ডেল করে। দেন এক্সটার্নাল ইন্টারাপ্ট 1 পিন 1 গুলাকে হ্যান্ডেল করে, এক্সটার্নাল ইন্টারাপ্ট 2 পিন 2 গুলাকে হ্যান্ডেল করে, এক্সটার্নাল ইন্টারাপ্ট 3 পিন 3 গুলাকে হ্যান্ডেল করে, এক্সটার্নাল ইন্টারাপ্ট 4 পিন 4 গুলাকে হ্যান্ডেল করে, এক্সটার্নাল ইন্টারাপ্ট 9 টু 5 এটা হচ্ছে পিন 5 টু 9 কে হ্যান্ডেল করে, আর এক্সটার্নাল ইন্টারাপ্ট 15 টু 10 এটা হচ্ছে পিন 10 থেকে 15 কে হ্যান্ডেল করে। অর্থাৎ 6 নাম্বার যে এক্সটার্নাল ইন্টারাপ্ট সেটা হচ্ছে পিন 5 টু 9 এর জন্য কাজ করে, 7 নাম্বার যে এক্সটার্নাল ইন্টারাপ্ট হ্যান্ডলার সেটা হচ্ছে 10 থেকে 15 কে হ্যান্ডেল করে, বাকিগুলা সবগুলা একটা একটা। এখন এই যে ইন্টারাপ্টগুলো আবার এক্সটার্নাল ইন্টারাপ্টগুলো দুই টাইপ হতে পারে, একটা হচ্ছে কনফিগারেবল এক্সটার্নাল ইন্টারাপ্ট আর একটা হচ্ছে ডিরেক্ট এক্সটার্নাল ইন্টারাপ্ট। কনফিগারেবল এক্সটার্নাল ইন্টারাপ্টগুলো ট্রিগার্ড হয় রাইজিং অথবা ফলিং, বোথ এজেই ট্রিগার্ড হতে পারে, রাইজিং এজেও ট্রিগার্ড হতে পারে, ফলিং এজেও ট্রিগার্ড হতে পারে। এগুলা কোনগুলা? জিপিআইও, আরটিসি, কম্পারেটর, ভোল্টেজ ডিটেক্টর, পেরিফেরাল, ভোল্টেজ মনিটরিং, এইসব কাজে হইতেছে এটা হয়। ডিরেক্ট এক্সটার্নাল ইন্টারাপ্ট এটা শুধুমাত্র রাইজিং এজে অ্যাক্টিভেট বা ট্রিগার্ড হতে পারে, শুধুমাত্র রাইজিং এজে, ফলিং এজে ও ট্রিগার্ড হইতে পারবে না। অ্যান্ড এটা শুধুমাত্র কমিউনিকেশন পেরিফেরাল, লোয়ার পাওয়ার টাইম অ্যান্ড এলসিডিতে হইতে পারে। সো এই ছিল হইতেছে এমসিকিউ এর জন্য এক্সপেরিমেন্ট 3 এর ব্যাখ্যাগুলো। আশা করি এইটুকুর বাইরে আসা উচিত না, বাট আই ডোন্ট নো, বাট সো ফার যা বলছি আই গেস মোস্টলি কভার করছে।